অনুষ্ঠিত হচ্ছে আমার নিজের যে সীমাবদ্ধ অভিজ্ঞতা তার ভিত্তিতে আমি বলবো স্বাধীনতার পর ভারতবর্ষে বিশেষ করে কৃষক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মানে যে টার্নিং, একটা নিউ শেপ, একটা নূতন ধারায় কৃষক আন্দোলনকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া চলছে, এরকম একটি প্রক্রিয়াতে ত্রিপুরার সারা ভারত কৃষক সভার এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো, ত্রিপুরার পরিস্থিতিও অতীতের বহু বছরের তুলনায় একটা নূতন ধরনের পরিস্থিতি, ভিন্ন ধরনের পরিস্থিতি। এটাও সারা ভারত কৃষক সভার ত্রিপুরার যে সম্মেলনের কাছে নূতন অভিজ্ঞতা। এই দুটোকে মিলেই আমাদের বুঝতে হবে যে জাতীয় এবং রাজ্যের ভিন্ন বিশেষ পরিস্থিতিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি তো বলবো, সারা ভারত কৃষক সভা জন্মের পর থেকে ত্রিপুরায় এ যাবৎ যতগুলো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, আমরা যখন গণতান্ত্রিক আন্দোলনের পরিমণ্ডলের সাথে নিজেদেরকে যুক্ত করার সুযোগ পাই, তারপর থেকে যেভাবে দেখতে আমরা অভ্যস্ত, এবারে সম্মেলনও বলা যায় একেবারে ভিন্ন ধরনের পদ্ধতিতে আয়োজিত হচ্ছে। কিন্তু সবকিছু মিলিয়ে আমি যেটা বলবো যে রিপোর্ট সংক্ষিপ্ত পরিসরে আপনাদের হাতে তুলে দিয়ে, আপনাদের এই বিদায়ী রাজ্য কমিটির যিনি সম্পাদক কমরেড নারায়ণকর, আমি প্রথম দিকে খানিকটা আলোচনা হয়তো শুনবার সুযোগ হারিয়েছি, এটা আমারই দুর্বলতা, কিন্তু বলা যায় মূল আলোচনার বৃহদাংশ, সিংহভাগ আমার শোনার সুযোগ হয়েছে। আমার মনে হয়েছে প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্টভাবে কি আদর্শগত, কি রাজনৈতিক, কি সাংগঠনিক, এবং সঙ্গে সঙ্গে রাজ্যের পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রক্ষা করে সংক্ষিপ্ত পরিসরে হলো যে বিশ্লেষণ উপস্থিত করে সামনের দিনের দায়িত্ব সম্পর্কে দৃষ্টিপাত তিনি করার চেষ্টা করেছেন। আমার কাছে তো এটা অসাধারণ মনে হয়েছে। আমি কমরেড নারায়ণকরের অনেক বক্তৃতা আগে শুনেছি, গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে, কৃষক আন্দোলনের নেতা হিসেবে, কিন্তু আজকে তার যে আলোচনা আমার নিজের মনে হয়েছে, এটা আমি তাকে মানে এখানে আছেন বলে বলছি তা না, আমার মনে হয়েছে ইট ইজ সামথিং এক্সেপশনাল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা এক্সপ্রেশন অফ আর্নিং গ্রাজুয়াল অ্যান্ড ইন এ ভেরি ফাস্টার ম্যানার যে ম্যাচিউরিটি, এটা এটা মুভমেন্টই কিন্তু এই জায়গায় নেতৃত্বকে নিয়ে এসছে। এটা হচ্ছে মূল কথা। এটা বাদ দিয়ে তো কারণ ম্যাচিউরিটি ডেভেলপ করতে পারে না। দ্বিতীয়ত যে 8 জন কমরেডের বক্তব্য শুনলাম, এবং তারপরে হচ্ছে গণমুক্তি পরিষদের পক্ষ থেকে, সেদিক থেকে প্রত্যেক জেলা থেকে একজন বলেছেন, কোন একটা জেলা হয়তো 2 জন বলেছেন, কয়েকজন বাকি আছে। সবারটা শুনে বলতে পারলে হয়তো আমি উপকৃত হতাম, কিন্তু সময় সীমাবদ্ধ, অনেকগুলো কাজ তো সম্মেলনের জন্য ধরা বাঁধা থাকে, এগুলো করতেই হবে। আপনারা ফিরে যাবেন, এই কয়েক ঘন্টার মধ্যে সম্মেলনটা শেষ করতে হচ্ছে। তারাও যে আলোচনা করেছেন সাংগঠনিক বিষয় কি পরিস্থিতিতে করছেন, সম্পূর্ণ যেটা আমি বললাম যে ভিন্ন ধরনের পরিস্থিতিতে সম্মেলন হচ্ছে। প্রথম দিকটায় 1-1.5 বছর যে সমস্যা ছিল, সেটা বলা যায় ক্রমশ ক্রমশ তার মধ্য থেকে বেরিয়ে আসার যে প্রচেষ্টা সম্মিলিতভাবে আপনারা নিচ্ছেন, তার
ফল দিতে শুরু করেছে এবং তার প্রতিফলন কমিটি ফাংশনিং, এনরোলমেন্ট অফ জেনারেল মেম্বারশিপ এবং কিছু মাস অ্যাক্টিভিটিস প্রত্যাশা অনুযায়ী সবটা করা যাচ্ছে, ঘটনা তা না, কিন্তু এটা ইমপ্রুভমেন্ট আছে। এবং সঙ্গে সঙ্গে সংগঠনটাকে আরো সুসংহত করার জন্য তার লেভেল অফ পলিটিক্যাল কনসাসনেস, রাজনৈতিক যে চেতনা, এটার মান উন্নত করার জন্য, যেটা কৃষক আন্দোলনকে সংহত শক্তিশালী করার জন্য খুবই প্রয়োজন, একে ভাবনায় রেখে এই অল্প কয়েকজন আলোচনা করলেও প্রায় প্রত্যেকেই কিছু সুনির্দিষ্ট ভাবে নিজের জেলার অভিজ্ঞতার ভিত্তিতে এখানে পরামর্শ উপস্থিত করার চেষ্টা করেছেন। আমার মনে হয়েছে এই আলোচনা যারা করেছেন তারাও সংক্ষিপ্ত পরিসরে ভালো আলোচনা করেছেন। গণমুক্তি পরিষদের পক্ষ থেকে এই যে 10-12 মিনিটের মধ্যে কমরেড রাজেন্দ্র গণমুক্তি পরিষদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এই সময়ের পরিবর্তিত পরিস্থিতিতে কাজের ক্ষেত্রে সমস্যা, তার থেকে উত্তরণের প্রয়াস, তাতে সাফল্য এবং আবার নতুন করে বিভাজন তৈরি করবার যে ভিন্ন কৌশল ত্রিপুরায় কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের যে নতুন ধারার যে বিকাশ, তাকে বিপদগামী করার যে প্রয়াস, এটা আবার মাথাচাড়া দিচ্ছে। তাকে মোকাবেলার জন্য গণমুক্তি পরিষদ কিভাবে ভাবছে, সামগ্রিক কৃষক আন্দোলনকে কিভাবে দেখতে হবে, এই নিয়ে গণমুক্তি পরিষদের ভাবনা যেভাবে উপস্থিত করেছেন এই 10-12 মিনিটের মধ্যে, ইট ইজ অলসো ভেরি ভেরি ইমপ্রেসিভ। আমি কমরেড রাজেন্দ্র রিয়ানকেও ধন্যবাদ জানাবো। তো ব্যক্তিগতভাবে আমাকে এগুলো প্রভাবিত করেছে, ইমপ্রেসড করেছে, তার জন্য আমি কয়েকটি কথা আপনাদের সামনে বললাম। সময় যেহেতু সংক্ষিপ্ত, বেশি সময় নিয়ে কথা বলার সুযোগ নেই, ফলে অনেকগুলি বিষয় আমি আলোচনা করতে চাইছি না। 2-3টা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসর। জাতীয় ক্ষেত্রে যেটা দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম, কৃষক আন্দোলনে এটা বলা যায় যে একটা পর্যায়ে এই স্বাধীনতার এই 70-72 বছরের মধ্যে এটা একটা নিউ ডাইমেনশন দিতে শুরু করেছে। এবং এটা ইন ওয়ান সেন্স একদিক থেকে তার একটা গুণগত পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে, এটা বললে অত্যুক্তি হবে না। তার একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসতে শুরু করেছে। এবং দেখবেন 5 শতাধিক সংগঠন, 5 শতাধিক যদি সংগঠন হয় তাহলে 500 রকমের চিন্তা আছে, না হলে তো একটাই সংগঠন হতো। এবং এটা অস্বাভাবিক না, কারণ কৃষকটা মানে এটাকে সেই অর্থে কিন্তু আমরা শ্রেণী বলে এখন আমাদের চিহ্নিত করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। এতে জমিদার জায়গিরদার যেমন আছেন, ধনী কৃষক আছেন, মাঝারি কৃষক আছেন, গরিব কৃষক আছেন, প্রান্তিক চাষি আছেন, আবার এই কৃষি মজুরির মধ্য দিয়ে বেঁচে থাকবার চেষ্টা করছেন, তারা অংশত কৃষক অংশত শ্রমিক। তাহলে এই যে সমস্ত অংশটা আমাদের দেশের 70 থেকে 71% মানুষ কিন্তু গ্রামে বাস করে। গ্রামে যারা বাস করেন তাদের প্রায় 85 থেকে 90% প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষির উপর নির্ভরশীল। এই যদি ঘটনা হয় তাহলে পরে 130 কোটি মানুষের দেশ ভারতবর্ষ, 70% যদি গ্রামেই বাস করে, তাহলে পরে বুঝতে পারছেন যে আমাদের দেশের মোট যে জনসংখ্যা তার প্রায় 60 থেকে 65 কোটির মতো মানুষ কোনো না কোনো ভাবে এই কৃষির সাথে কিন্তু যুক্ত। এবং এর মধ্যে হচ্ছে এই নানা ধরনের যে অবস্থানগুলো, আমি এরা মানে নানা স্তরে বিভক্ত, এদেরকে একটা জায়গায় আনা সহজ কাজ না, চাইলে এটা করা যায় না। কারণ তার মধ্যে যে স্বার্থ বা ইন্টারেস্ট যেটা বলি, এটা ফারাক আছে। যোদ্ধার যারা, জমিদার যারা, জায়গিরদার যারা, তাদের সঙ্গে ধনী কৃষকের ফারাক থাকবে, ধনী কৃষকের সঙ্গে মাঝারি কৃষকের ফারাক থাকবে,
মাঝারির সঙ্গে যারা গরিব কৃষক, অল্প জমি বা প্রান্তিক চাষি যারা চাষও করেন, সময় সময় শ্রমিকও তারা নিয়োগ করার চেষ্টা করে, কেমন না? ফলে এই দিক থেকে এখানে মানে স্বার্থের একটা সংঘাত থাকবেই। তারপরে যারা কৃষি মজুর, তাহলে এই পরিস্থিতিতে এদের সবাইকে একটা বাক্সের মধ্যে নিয়ে আসা বলা যত সহজ, করা কিন্তু তত সহজ না। এ কারণেই আমরা দেখছি সারা ভারতবর্ষের মধ্যে এই সময়ের মধ্যে 500-600-র মতো সংগঠন। কিন্তু সিগনিফিক্যান্ট যেটা, সেটা হচ্ছে মূলত দুটো দাবিতে এরা সবাই একটা জায়গায় এসছে, এখন পর্যন্ত একটা জায়গায় আছে। একটা দাবি হচ্ছে 3টা ফার্ম বিল, যেগুলি বহু আলোচনা হয়েছে, এখানে নতুন করে বলে সময় নেওয়ার কোনো অর্থ থাকতে পারে না। আরেকটা দাবি হচ্ছে 2020-এ প্রস্তাবিত বিদ্যুৎ বিল, এটা এখন আইনে পরিণত হয়নি। আপনারা এখানে যারা আছেন তারা সবাই জানেন এগুলো, আমি এটা বিশ্লেষণে যাব না। এই দুটোকে নিয়ে তাদের দাবি শোনা, অর্থাৎ সেই অর্থের দাবি হচ্ছে দুটো। এই 500টা সংগঠনই বলছে এগুলো প্রত্যাহার করতে হবে, কোনো কম্প্রোমাইজ নেই, এগুলোর উপর কোনো আলোচনা হতে পারে না। এবং এই দুটো পয়েন্টে এতদিনের ব্যবধানে, 72 বছরের ব্যবধানে এতগুলি সংগঠন একটা জায়গায় এসে, তার মানে হচ্ছে বাই এন্ড লার্জ আমাদের দেশের গ্রাম ভারতের বড় অংশের মানুষের সমর্থন নিয়ে এই আন্দোলনটা এই জায়গায় এসেছে। এটা স্বাধীনতার পর এটা অসাধারণ ঘটনা, এটা আমাদের কিন্তু ভাবনার মধ্যে রাখতে হবে। যে কারণে আমি বলছিলাম যে তার মধ্যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জের একটা বলা যায় অনুকূল পরিমণ্ডল কিন্তু গড়ে উঠছে এবং এটা দ্রুত বিকাশ লাভ করছে। আমাদের একটু হয়তো অপেক্ষা করতে হবে এটা শেপটা কি নেয়। সেকেন্ড, এটার মধ্যে সিগনিফিকেন্ট যেটা, শুধু কৃষক না, এখানে মানে লক্ষণীয় যেটা সেটা হচ্ছে শ্রমিকদের সমর্থন। যে 10টা ন্যাশনাল ট্রেড ইউনিয়ন, তার সঙ্গে অনেকগুলি ফেডারেশন, তারা যে ভারত সাধারণ বন্ধের ডাক দিল গত 26 তারিখ, এর আগ পর্যন্ত কিন্তু তারা ধর্মঘট করেছে কলে, কারখানায়, ফ্যাক্টরি, অফিসে, আদালতে। ভারত বন্ধ কিন্তু সেভাবে করেনি। কোনো কোনো রাজ্যের অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলো মিলে তাদের এই কল কারখানা, অফিস, আদালতের ধর্মঘটটাকে তাদের রাজ্যের সাধারণ ধর্মঘটে পর্যবেসিত করেছে। কিন্তু এবারই প্রথম দীর্ঘদিন পর এই ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন গুলি তারা বলছেন আমরা ভারত বন্ধেই যাব। তাহলে এই বনটাকে এই কৃষকদের অধিকাংশ সংগঠন, সব না কিন্তু প্রায় 250-র মতো সংগঠন যে মঞ্চটা তৈরি করেছে, সারা ভারত কৃষক সভা যার মধ্যে অন্যতম, এবং তারাই বলা যায় যে এটা শুরুয়াত করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছিলেন, তারা সবার আগে সমর্থন করেন। আলটিমেটলি অন্যান্য সংগঠনগুলি এগিয়ে এসছে এবং তারা সেপারেটলি কি বললো, আমরা গ্রাম ভারত বন্ধ ডাকছি। গ্রাম ভারত বন্ধ ডাকা এবং এটা সাকসেস মানেই তো হচ্ছে ভারতবর্ষের 70% সাকসেস। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা কিন্তু তারা ডাকলেন। আর এখন দেখা যাচ্ছে কৃষকদের এই যে আন্দোলনটা, তাতে এই ট্রেড ইউনিয়নগুলি সরাসরি ভাবে গিয়ে সমর্থন করে বলছেন আমরা তোমাদের সঙ্গে আছি। এবং তাদের যে দাবি সনদটা ছিল ভারত বন্ধের 26শে নভেম্বরের, তাতে যে 7-8টা দাবি, তার মধ্যে কিন্তু যে দাবিতে কৃষকদের এই দিল্লির মধ্যে যে আন্দোলনটা চলছে প্রায় 20 দিন হয়ে গেল, এই ডিমান্ডটা কিন্তু তার মধ্যে স্থান পেয়েছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এটা কিন্তু এই নয় যে 50 দফা দাবির মধ্যে একটা ঢুকিয়ে দিলাম। মূল দাবি হচ্ছে 7 থেকে 8টা, তার মধ্যে একটা দাবি হচ্ছে কৃষকদের এই মেজর ডিমান্ড। এই যে কোয়ালিটেটিভলি যে চেঞ্জ আসছে শ্রমিক আন্দোলন এবং কৃষক আন্দোলনের মধ্যে, এটা আমাদের নজরের মধ্যে রাখার প্রয়োজন আছে। এবং শুধু শ্রমিক না, যুবক আসছে, ছাত্ররা আসছে, মহিলারা আসছে, ব্যবহারজীবী আসছে, বুদ্ধিজীবীরা আসছেন, এরকম যারা গবেষণাধর্মী কাজ করছেন, তারাও কিন্তু দেখা যাচ্ছে এই আন্দোলনটার প্রতি তাদের নৈতিক সমর্থন তারা বাড়িয়ে দিচ্ছেন, দাঁড়াচ্ছেন, সাহায্যের হাত বাড়াচ্ছেন। তাহলে এটা এই কৃষক আন্দোলন এবং সামগ্রিকভাবে আমাদের দেশের এই যে বিকাশমান যে গণতান্ত্রিক আন্দোলন বা শ্রেণী আন্দোলন, তার জন্য কিন্তু খুব সিগনিফিক্যান্ট, খুবই সিগনিফিক্যান্ট। এবং এখান থেকে
তিন নম্বর যে পয়েন্ট আমি বলতে যাব সেটা হচ্ছে এই আন্দোলনটা, এই যে আগে হলো শ্রমিকদের আন্দোলন, তারপরে হলো কৃষকদের সমর্থন নিয়ে শ্রমিকদের আন্দোলন, এখন হচ্ছে কৃষকদের আন্দোলন শ্রমিকদের এবং অন্যান্য অংশের সহযোগিতায়, এই দুই পর্যায়টাকে একটা জায়গায় এনে আমাদের যেটা মনে হচ্ছে, মনে হওয়ার সঙ্গত কারণ আছে যে ইন দ্য কামিং ডেজ, আসন্ন দিনগুলোতে এই আন্দোলনগুলো সাধারণভাবে গণতান্ত্রিক আন্দোলন এবং শ্রেণী আন্দোলন তাকে প্রভাবিত করবেই, এবং এর মধ্যে একটা মানে পর্যায়ক্রমিক গুণগত পরিবর্তন আনতে সাহায্য করবে, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। তার মূল কারণটা হচ্ছে উৎপাদিকার যে শক্তিটা সোসাইটিতে, এই প্রধান দুটো শক্তি এখন কাছাকাছি চলে আসছে। একটা জেনারেল হচ্ছে শ্রমিক শ্রেণী, আরেকটা হচ্ছে কৃষক জনসাধারণ। তারাই তো মূল উৎপাদন করছে। কেউ বলছেন অন্নদাতা, কেউ বলছেন বস্ত্রদাতা। তাহলে এই দুইটা হাত যখন একটা জায়গায় আসছে, একটা মঞ্চে দাঁড়িয়ে যখন লড়াই করছে, একের কাঁধে অপরের কাঁধ ঠেকিয়ে একের হাতে অপরের হাত তুলে, এটা ন্যাচারাল আদার ডেমোক্রেটিক মুভমেন্ট, ক্লাস স্ট্রাগল এটাকে প্রভাবিত করবে, এটা আমাদের বিশ্বাস। কাজেই এইটা হচ্ছে এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা সময়ে যারা এই কৃষক আন্দোলন বা বামপন্থায় বিশ্বাস করেন, সমাজতন্ত্রের কথা বলেন, তাদের অনেকের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছিল, বিশেষ করে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর। আর কি কিছু হবে? কোথায় লোক? আমরাই শুধু কথাবার্তা বলছি। এখন কিন্তু পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, আমরা যা বলছি না তার চেয়ে অনেক বেশি লোক, বাইরের লোক যারা আমাদের বৃত্তের বাইরে, তারা কিন্তু এই বিষয়ে কথা বলতে শুরু করেছেন। এটা মাথায় আমাদের রাখার দরকার আছে। এখন প্রশ্নটা হচ্ছে আপনার এই যে কৃষকদের যে আন্দোলনটা যেটা চলছে, এটার থেকে একটা জিনিস পরিষ্কার, মেইন কন্ট্রাডিকশনটা এখানে কি এটা বুঝতে হবে। কিন্তু আমাদের, আপনারা এখানে যারা আছেন, যে ক্লাস 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 শিক্ষা শিবির বলছেন, একেবারে রাজ্য থেকে আরম্ভ করে প্রাইমারি পর্যন্ত, তো কনফারেন্স এটাও তো এক ধরনের শিবিরই, শিক্ষা শিবিরের মতোই তো। এটা পর্যালোচনা, আত্মসমালোচনা এবং নূতন ধারায় আমরা কি করবো, এটা ভাবনা রেখে আমি যেটা বলতে চাইছি যে এই যে আন্দোলনটা, তার মধ্যে মূল কন্ট্রাডিকশনটা কি? মূল যে কন্ট্রাডিকশন বা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু দেখবার চেষ্টা করতে হবে। শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন আমরা যারা করি, আমাদের কিন্তু লক্ষ্যের মধ্যে রাখতে হবে এই সমাজের মধ্যে, আন্তর্জাতিক পরিসরে, জাতীয় পরিসরে, রাজ্যে এবং এখান থেকে ইভেন আপনার গ্রামে অনেক ধরনের কন্ট্রাডিকশন আছে, দ্বন্দ্ব আছে। এর মধ্যে কোনটা প্রধান হিসেবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে? তাহলে এই মুহূর্তে সারা ভারতবর্ষে যে কৃষক আন্দোলন চলছে, এখানে মূল দ্বন্দ্বটা কি? মূল দ্বন্দ্বটা হচ্ছে এই যে বিল, তিনটা ফার্ম বিল এবং একটা আপনার ইলেকট্রিসিটি বিল। এই আপনারাই ব্যাখ্যা করছেন, সারা ভারত কৃষক সবাই ব্যাখ্যা করছে যে এগুলো আমাদের দেশের মনোপলি ক্যাপিটাল এবং কর্পোরেট হাউসেস, দেশি বিদেশি, এটা তাদের সাথে আমাদের সরকারটা এদের কুক্ষিগত। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আন্দোলনটা কে করছে? কৃষক, মাসেস। তাহলে কন্ট্রাডিকশনটা এখানে এসে দাঁড়াচ্ছে, আপনার একচেটিয়া পুঁজি, কর্পোরেট যে সংস্থা, এরা একচেটিয়া পুঁজির আরো উন্নত সুসংগত একটা শক্তি, কেমন না? এদের সঙ্গে সাধারণ যে কৃষক জনগণ, এটা কন্ট্রাডিকশনটা হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে মূল। যদিও কেউ উপস্থিত করার চেষ্টা করছেন সাধারণ কৃষকের মধ্যে কোথায় স্বার্থ, এত ধনী কৃষক, যোদ্ধার জমিদার যারা, তাদের স্বার্থ এর মধ্যে যুক্ত, আমাদের এর মধ্যে অংশগ্রহণ করার কি থাকতে পারে? এটা ভুল। এখন আমরা মুখ করছি ইউনাইটেড কিষাণ হিসাবে। এখন যদি ধনী কৃষক আক্রান্ত হয়, তার জমিতেই তো আপনি কাজ করেন একটা বড় অংশ, তার থেকে জমি নিয়েই তো আপনি ভাগ চাষ করেন। কাজে সে যদি এফেক্টেড হয় লার্জলি, তাহলে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তার নিচের স্তরে যারা আছে, তারা কোনো না কোনো ভাবে আক্রান্ত হবেন। কারণ গভর্নমেন্ট তো তার পাশে দাঁড়িয়ে তাকে বিকল্পের কোনো ব্যবস্থা, কাজ বা আয়, তার কোনো ব্যবস্থা করছে না, ফলে এদের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। এই কারণে যে এই ইউনিটিটা এই মুহূর্তে সিগনিফিক্যান্ট এবং এটা প্রয়োজনীয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে,
মাঝখানে যেটা মূল দ্বন্দ্ব হিসেবে চলে আসছে, এটা হচ্ছে একচেটিয়া পুঁজি এবং কর্পোরেট যে পুঁজি, তার সঙ্গে এই সাধারণ কৃষক জনসাধারণ, এই জায়গাটা মূল চলে এসছে। ভারতবর্ষের স্বাধীনতার পর এই যে দ্বন্দ্বটা, এই যে সংঘাতটা, এই দুটো শক্তির সমঝোতার মধ্য দিয়ে কিন্তু স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ চলছে। এটা মাথায় রাখার দরকার আছে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যারা গভীরে গিয়ে পড়বার চেষ্টা করেছেন, অনুধাবন করার চেষ্টা করেছেন, দেশটা ভাগ করলো ব্রিটিশ, ভারতবর্ষ হলো। এই ভারতবর্ষের মধ্যে 600-র মতো রাজন্য শাসক ছিলেন, ইনক্লুডিং ত্রিপুরা, মণিপুর। তারা মূলত কি সামন্ততান্ত্রিক ব্যবস্থা, তাদের রাজন্য শাসন মানেই তাই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 600-র মতো এই সামন্ত শাসক, তারা কি ভূমিকা নেবে? ব্রিটিশ এটা একটা সমস্যা হিসাবে এই খণ্ডিত ভারতের নতুন নেতৃত্বের কাজে চাপিয়ে দিয়ে গেলেন। এবং এই যে কংগ্রেস দলটা যারা নেতৃত্ব করলেন এই স্বাধীনতা সংগ্রামে, এটাকে মূলত পেছন থেকে স্টিয়ারিং যেটা চালাচ্ছিল সেটা হচ্ছে আমাদের দেশের বড় বড় পুঁজিপতিরা, বুর্জোয়াজি যাদেরকে বলি, এবং মূল নেতৃত্ব হচ্ছে বিগ বুর্জোয়াজি। তারা দেখলো ব্রিটিশ তো গেল, আমরা স্বাধীনতা অর্জন করলাম, তাদের মূল লক্ষ্যটা কি? আমার মাটির তলায়, মাটির উপর সম্পদ আছে, মানব সম্পদ আছে, আমরা কেন পৃথিবীতে নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারবো না? আমরা কেন পৃথিবীর মধ্যে একটা বড় হিস্সাদার অংশীদার আমরা কেন হতে পারবো না? কাজে এই সমস্ত সম্পদগুলো কাজে লাগিয়ে আমরা সেইভাবে শক্তি অর্জন করতে চাই। এই পরিস্থিতিতে অর্জিত স্বাধীনতা 200 বছরের ব্যবধানে যেটা পাওয়া গেল, তাতে গিয়ে যদি আমরা সামন্ত শক্তির সঙ্গে কন্ট্রাডিকশনে যাই, আমরা যেটা বলছি যে আনফিনিশড টাস্ক অফ দি ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাগল, যেটাকে আমরা বলি মানে আপনার অসম্পূর্ণ গণতান্ত্রিক বিপ্লব, কেমন না? তাহলে এই জায়গাটা অসম্পূর্ণ বলছি আমরা এই কারণে, সামন্ততন্ত্রের সঙ্গে সমঝোতা করেছে পুঁজিবাদ, এবং এই সমঝোতা করে তার একসাথে মিলে কিন্তু সরকারটা চালাচ্ছে, একে অপরের স্বার্থ রক্ষা করছে, হাত ধরাধরি করে। এই জায়গাটায় বড় ধরনের বিরোধ এই 72-73 বছর ব্যবধানে এই আন্দোলনটার মধ্যে দিয়ে এই যে বিলগুলি আনলো সামনে, এটা সামনে নিয়ে চলে আসছে। এটা কিন্তু এটা যে কারণে বলছে একটা টার্নিং পয়েন্ট, এটা মাথায় রাখার দরকার আছে কৃষক আন্দোলনের নেতৃত্বের, কেমন না? এখন এই জায়গাটাতে লক্ষ্য করা যেটা যাচ্ছে, বড় পুঁজি, কর্পোরেট হাউস, তাদের সাথে এই যে বিলগুলি আনা হলো, তার মূল উদ্দেশ্যটা হচ্ছে ইভেন আপনার এগ্রি সেক্টর এজ এ হোল ইনক্লুডিং ল্যান্ড, এটাকেও মনোপলাইজ করার চেষ্টা করছে মনোপলি ক্যাপিটাল এবং কর্পোরেট হাউসেস। তার সঙ্গে যুক্ত হচ্ছে বিদেশি মনোপলি এবং কর্পোরেট সংস্থা। দরজা খুলে দিয়েছে আমাদের দেশের সরকার, উদার যে অর্থনীতি। ফলে এই সমস্তটা হচ্ছে একটা স্বল্প সংখ্যকে, মানে এই একাধিপত্য কৃষি এবং শিল্প, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাংকিং সেক্টর। আপনারা যারা খবর রাখেন তারা দেখেছেন, এখন সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট এই যে মনোপলি হাউস বা কর্পোরেট সেক্টর, তাদেরকে ব্যান করতে দেবে। তার মানেটা কি? ব্যাংক পুঁজি, শিল্প পুঁজি দুটো মিলিয়ে হচ্ছে আপনার ফিনান্স ক্যাপিটাল, এবং এটা হচ্ছে পুঁজিবাদের যে উচ্চতর পর্যায়ে সাম্রাজ্যবাদ, যে বিষয়টা পৃথিবীর মানুষের সামনে আনার ক্ষেত্রে মহামতি লেনিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটার ভেতরে গেলে এই জিনিসটাই দেখবেন। এখন এই যে শক্তিটা, এই শক্তিটাই কিন্তু আমাদের দেশের সমস্ত জিনিস কক্ষিগত করার চেষ্টা করছে। এই যে আরএসএস এর নেতৃত্বে যে বিজেপির সরকারটা চলছে, তারা এই কাজটাকেই দ্রুততর করার চেষ্টা করছে। কেউ বলছেন যে এরা তাদের পকেটে, বা এরা কেনা গোলামের মতো, এরকম কেউ কেউ বলার চেষ্টা করছেন। আমি এই বিষয়গুলিতে যাচ্ছি না, কিন্তু পরিস্থিতিটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তাহলে এখানে আমাদের দায়িত্বটা কি হবে? অনেকেই প্রশ্ন করছে এই আন্দোলনটা কদিন চলবে, ভবিষ্যৎ কি, এটা আগরতলায় বসে বলা যাবে না। ইভেন দিল্লিতে যারা আছেন তাদের পক্ষে বলা সম্ভব না। আমি আজকেও পড়ছিলাম সকালবেলা আপনাদের এই সম্মেলন আসার আগে রিপোর্ট, যে পত্র পত্রিকায় লিডারশিপ এখন অ্যাপ্রোচ করছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, কথা বলো, দরজা বন্ধ করে রেখো না, অহমিকা দেখিও না, আত্মম্ভরিতে দেখিও না। পুঁজিবাদকে সাহায্য করছে, এটা আমরা বুঝতেই পারছি।
কিন্তু কৃষককে বাদ দিয়ে আমাদের দেশের জনসংখ্যার বৃহত্তম অংশ তাদেরকে হোস্টাইল করে তোমরা যদি মনে করো নির্বিঘ্নে রাষ্ট্র ক্ষমতার মানে দখলদারি হাতে নিয়ে সংখ্যার যুগে যেমন খুশি তেমন চালাবে, ওই যে পাগলা ঘোড়ার কাঁধে বসে ঘোড়ার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে চাবুক চালিয়ে যেমন খুশি তেমন চলবে, তাহলে কিন্তু ভুল করবে। এখন আমরা বলছি আমরা কথা বলতে চাই, আমরা কথা বলছিলাম, তোমরাই কথাটা মাঝখানে বন্ধ করে দিয়েছ, আলোচনা করে মীমাংসা করো। কাজে এই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এটা কোন টার্ন নিতে যাচ্ছে আগামী দিনে আমাদের কিন্তু নজরদারির মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের ত্রিপুরার কি দেখতে হবে? আমরা কি টার্ন কোনটা নিচ্ছে ওদের জন্য অপেক্ষা করব? না, এই সন্ত্রাসের মধ্যে ত্রিপুরা যেভাবে এই দুটো দাবির ভিত্তিতে জাতীয় স্তরে এটা যেভাবে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, তার সমর্থনে ভূমিকা নিচ্ছি, এই ভূমিকাটা আমরা বন্ধ করে দেবো না, এই ভূমিকা বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? কারণ শাসক দল একচেটিয়া পুঁজি এবং এই যে কর্পোরেট হাউস তাদের স্বার্থ রক্ষা করার জন্য তাদের শক্তিকে মাঠে নামাবার চেষ্টা করছে। আপনারা এখানে সম্মেলন করছেন, ওই রবীন্দ্র ভবনের সামনে গিয়ে দেখবেন বিজেপির তরফ থেকে কৃষক নামে কিছু লোককে জড়ো করে এই যে বিলগুলো সমর্থন করছেন, আর আন্দোলন যারা করছেন তাদেরকে নানা মানে নেতিবাচক উপাধিতে চিত্রায়ন করবার চেষ্টা করছে। বলছে এতে পাকিস্তান আছে, এতে চীন আছে, এই দেশে সন্ত্রাসবাদী আছে, এতে ভিন্ডেনওয়ালার উত্তরসূরির আছে, এরকম ভাবে ব্যাপারটাকে উপস্থিত করছে। আর এতে শুধু পাঞ্জাব আর হরিয়ানার ব্যাপার এরকম ভাবে করার চেষ্টা করছে। এবং এর মধ্যে গত 2 দিনে কিছু পেপার টাইগার সংগঠন, কিচ্ছু নয়, কাগজে পত্রে সংগঠন, এরকম সংগঠনের কয়েকজন নেতা আপনার কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, বলছে না না আমরা সমর্থন করি আপনাদের এগুলো। আর ওখানে কৃষকরা বলছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এরা কেন গোলাম, এরা আমাদের আন্দোলনের কেউ না। আন্দোলন আমরা করছি, আমরা মাঠে আছি, খোলা আকাশের নিচে আছে, আন্দোলন চলবে, আলোচনা হবে, কিন্তু আলোচনার শর্ত একটাই, হয় হা বলো নয় না বলো। বিল উইথড্র করবো বলো, না হলে বলো বিল উইথড্র করবো না। যদি না বলো তাহলে আমরা আমাদের লাইনে যাব, আর যদি উইথড্র করো বলো তাহলে ঠিক আছে, একটা এই পরিস্থিতিতে একটা মীমাংসার পথ খুঁজে পাওয়া যেতে পারে। এই পরিস্থিতিতে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর প্রেশারটা বাড়াতে হবে। তারা কিন্তু জনগণ নামাবার চেষ্টা করছে, কেমন না, এটা তারা একটা উল্টা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। আপনি কারেক্ট লাইনে আছেন, কৃষকরা যে স্লোগানগুলি তুলেছে এবং যে কারণে তারা বিভিন্ন অংশ থেকে সমর্থন পাচ্ছেন, শুধু বামপন্থী বলে আমরা যারা সমর্থন করছি তা না, অবাম, ডেমোক্রেটিক, সেকুলার তারাও সমর্থন করছেন। কেন করছেন? জাস্টিফাইবল ডিমান্ড। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমর্থনের যে ভিত্তিটা এটাকে আরো প্রসারিত করতে হবে, এই বৃত্তে আরো নতুন মানুষ আনতে হবে। মনে করার কোনো কারণ নেই যে সব মানুষ আমরা নিয়ে আসতে পেরেছি, যাদের এটাতে আসার কথা এখনো কিন্তু সবাইকে আমরা আনতে পারিনি। অনেক এসছেন, নতুন ঘটনা, এটাকে সংহত করতে হবে এবং এর উপর দাঁড়িয়ে আরো নতুন আনতে হবে। তার জন্য ত্রিপুরাতে যত প্রতিবন্ধকতাই থাকুক, যত অসুবিধাই থাকুক, আপনি এখন পর্যন্ত এই দাবিতে যা যা সংহতিমূলক কর্মসূচিগুলি করেছেন, প্রায় বলা যায় ততটা বাধা আসেনি। সামনের দিনে বাধা আসতে পারে, আসলেও কাম হোয়াট মে, এটাকে ফেস করে আপনাকে কিন্তু এই ধারা অব্যাহত রাখতে হবে এবং নতুন শক্তির সমাবেশ ঘটাতে হবে, যাতে এটা একটা পজিটিভ ডাইরেকশনে অ্যাডভান্স করতে পারে। এর সাথে গোটা ভারতবর্ষের কৃষি, কৃষক এবং কৃষক এদেরকে ভিত্তি করে অন্যান্য শ্রমজীবী অংশের মানুষ, যাদের খাওয়া পড়া বেঁচে থাকা নির্ভর করছে, তাদের সমস্যাগুলো যে জটিল চেহারা নিচ্ছে তার থেকে বেরিয়ে আসার একটা রাস্তা এখান থেকে মানে মানে উদ্ভাবিত হবে, এটা বিশ্বাস। এটাকে মাথায় রেখে আপনাদের এই সম্মেলনে শুধুমাত্র একটা প্রস্তাব পাশ করলে হবে না, এখান থেকে বেরিয়ে গিয়ে সামনের দিনে ব্যাপক পরিসরে নতুনদের সমাবেশ ঘটিয়ে এই আন্দোলন, আমার আন্দোলন, এই লাইনে যেতে আপনাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। দ্যাট ইজ ওয়ান পার্ট। সেকেন্ড পার্ট যেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে রাজ্যের যে পরিস্থিতি। কমরেড নারায়ণ কর তার বক্তব্যের শেষাংশে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, আমি রিপোর্টটা একটু দেখছিলাম সংক্ষিপ্ত পরিসরে। বক্তৃতা শোনার সঙ্গে সঙ্গে তার পড়াটা জানা ঠিকভাবে, এই দুটোতে সমস্যা হয়ে যায়, তার মধ্যে যেটা আমি লক্ষ্য করছিলাম, এটার সঙ্গে সাযুজ্য রেখে আমি যেটা বলবো, আমাদের ত্রিপুরাতে যেটা করা দরকার
সেটা হচ্ছে উনি কারেক্টলি বলেছেন লোকাল ইস্যুস। আমরা সবসময় সর্বভারতীয় কেন্দ্র থেকে কি ইস্যুতে মুভমেন্টের কল আসলো তার জন্য অপেক্ষা করে চলবে। রাজ্যের যে কৃষি এবং কৃষক জনসাধারণের যে বিভিন্ন অংশ, আমাদের এখানে ধনী কৃষক সে অর্থে নাই। বললে পরে একটু বড় ধরনের জমির মালিক এরকম 16, 20, 25 জন পাওয়া গেলেও যেতে পারে। আমাদের বামফ্রন্ট সরকার থাকার সময় তথ্য সংগ্রহ করার চেষ্টা হয়েছিল, নামধাম দিয়ে হিসেব বের করে দেখা গেছে সেই অর্থে যে বড় বড় যোদ্ধার, জায়গিরদার, জমিদার এরকম নাই ত্রিপুরা। ধনী কৃষকই হিসেব করে পাওয়া গেছিল। বীরেন চক্রবর্তী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, দশরথ যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন, তার একটা তথ্য অনুসন্ধানী কমিটির মাধ্যমে এগুলি সংগ্রহ করেছেন। দেখা গেছে 16 থেকে 21, 22-এর বেশি হবে না। এই সংখ্যাটা না হয় এখন একটু বাড়তে পারে, কারণ কনসেন্ট্রেশন হচ্ছে, গরিব মানুষ বাধ্য হচ্ছে জায়গা জমি বিক্রি করতে, কেমন না? কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে কৃষকদের সমস্যা কিন্তু রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এর মতো নাও হতে পারে। এর মধ্যে ভিন্নতা থাকবে, উল্লেখিত হয়েছে ইস্যুগুলো, আপনারা নিজেরাও বলার চেষ্টা করেছেন। কাজে এদিক থেকে যে কথাটা বলবো, ত্রিপুরার সমস্যার উপর ভিত্তি করে সারা ভারত কৃষক সভা তার একটা ন্যূনতম মানে কতগুলি ইস্যুকে সামনে রেখে কমন চার্টার অফ ডিমান্ড হতেই পারে। হয়তো এখানে যেটা পড়ে গেছেন সিদ্দিকুর রহমান, ঠিক আছে, কিন্তু যদি এটার উপর ভিত্তি করে আপনি আন্দোলন করার চেষ্টা করেন তাহলে কিন্তু নতুন কৃষককে আপনি আপনার সঙ্গে আনতে পারবেন না। আপনি যান মহকুমায়, ওখান থেকে যান ব্লকে, ব্লক থেকে যান আপনি পঞ্চায়েতে, তার মধ্যে ভিন্নতা আছে, স্তরভেদ আছে। কাজেই গন্ডাছড়ার কৃষকদের যে সমস্যা তাদের মাটিতে, তাদের এলাকায়, কাঞ্চনপুর গন্ডাছড়ার পাশে হলো তার সমস্যার মধ্যে ভিন্নতা আছে। গন্ডাছড়া কাঞ্চনপুরের যা সমস্যা, সাবরুম ধর্মনগর বা সাবরুম বিলোনিয়ার মধ্যে ফারাক থাকবে। তাই যেটা জোর দিয়ে বলতে চাইছি, কমন চার্টার অফ ডিমান্ড কৃষক আন্দোলনের একটা ছোট্ট পরিসর বাদ দিলে পরে প্রত্যেকটা মহকুমায় ব্লক ধরে ধরে বার্নিং, যে আজকে যেটা বার্নিং 6 মাস পরে এটা নাও থাকতে পারে, 6 মাস পরে আবার একটা নতুন ইস্যু চলে আসতে পারে কৃষকদের সামনে। কাজে এটা মাথায় রেখে আপনাকে কিন্তু অঞ্চল স্তরে ওই যে লোকাল ইস্যুটা বলছি আমরা, সেই ভিত্তিতে আপনাকে দাবি সনদ তৈরি করতে হবে। আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমরা আমাদের মহকুমা সম্মেলনে এরকম একটা দাবি সনদ পাস করে নেব, এটাও যান্ত্রিক হবে। এটা সম্মেলনের দাবি সনদই শেষ কথা না, এটা প্রতিনিয়ত আপনার যে মহকুমা কমিটি, আপনার যে অঞ্চল স্তরের কমিটি, মহকুমার নেতৃত্ব অঞ্চলে যাচ্ছে, অঞ্চলে গিয়ে আপনি কি শুধু উপরে রিপোর্ট করবেন? অঞ্চলের কাছ থেকে, নেতৃত্বের কাছ থেকে অঞ্চলের কি অবস্থা, কৃষক কি ভাবছেন, মানুষের কি সমস্যা আপনি জিজ্ঞেস করবেন, তো তার ভিত্তিতে আপনি পরামর্শ দেবেন। নেতৃত্ব আপনাদের সঙ্গে একমত হবে যে এখন এই জায়গাতে এই 3টে ইস্যু, 2টো ইস্যু বা একটা ইস্যু, এটাতেই আমাদের সারা ভারত কৃষক সভা বা গণমুক্তি পরিষদ, ক্ষেত্রজুড় ইউনিয়ন, আমরা 3টা সংগঠন মিলে এই জায়গাটাতে আমরা মুভ করার চেষ্টা করব। এই জায়গাটায় যত বেশি যেতে পারবেন, এই যে আপনারা প্রায় সবাই বলেছেন, 1-2টো জায়গা বাদ দিয়ে যে মেম্বারশিপ তো কমেছে, এটা কমাটা স্বাভাবিক, আমি বিস্মিত না, রাদার আই এম হ্যাপি। আমি বলছি একজন 5টা সংগঠনের মেম্বার এই হিসাবের কোনো অর্থ নয় এটা কুমিরের বাচ্চা এক খাঁচা থেকে আরেক খাঁচায় এটা স্থানান্তরিত করা। এখন একটা রিয়েল স্ট্রেংথ বেরিয়ে আসছে, কারণ না? কাজে এই জায়গাটাতে দাঁড়িয়ে এখন আপনারা গোপনে মেম্বারশিপ করতে বাধ্য হচ্ছেন, উপায় নেই। ইভেন ইন ট্রাইবাল এরিয়া মানুষ এখনো শেখে, কারণ সে ওই সরকার থেকে যে সাহায্যগুলি তারা বামফ্রন্ট সরকারের সময় পেতেন, তারা মনে করছেন এখনো পাবেন, আরো বেশি পাওয়ার কথা, তাতে প্রলুব্ধ হয়েছিল। এখন গিয়ে দেখছেন কোনোটাই পাচ্ছেন না, কিন্তু তারপরে আপনার থেকে মেম্বারশিপ নিতে চাইছে না, দেখলে মুখ ফিরিয়ে যাচ্ছে, দরজা জানালা বন্ধ করে দিচ্ছে। এই ইস্যুতে যখন আপনি বুক করতে আরম্ভ করবেন ব্লক ভিত্তিক, পঞ্চায়েত ধরে, এই মানুষের ভয় ভাঙবে, সাহস বাড়বে। আমার কথা তারা বলছে, আমি তো একটা বললে হবে না, বলতে গিয়ে আমি আক্রান্ত হব। এখন তারা বলছে সাহস বাড়বে, ঘর থেকে বেরোবে, উঠানে দাঁড়াবে, উঠান থেকে আপনার বাড়ির গেট খুলবে, তারপর রাস্তায় এসে দেখবে, এরপরে একদিন দেখবেন তার নিজের অজান্তেই আপনাদের জানার নাম দিয়ে আপনার মিছিলের পেছন পেছনে সেও কিন্তু হাঁটতে শুরু করেছে। দিস ইজ বাউন্ড টু হ্যাপেন। এবং এটা কোনো আপনার জাদু মন্ত্র বলে না, এটা হচ্ছে ইস্যু, যে ইস্যু তাকে কুড়ি করে খাচ্ছে। কাজে এটা তৈরি করা, এটার মধ্যে কিন্তু মুনশিয়ানা
ছাপ আপনাদের রাখতে হবে। ফলে আমাদের কৃষক আন্দোলনের, এটা কৃষক হোক, গণমুক্তি পরিষদ হোক, ক্ষেত মজুর হোক, এদেরকে এই জায়গাটা নজর দিতে হবে। যেহেতু আমরা কৃষক সম্মেলনের কথা বলছি, এই কারণে কথাটা বলছি। আমাদের রাজ্যের কৃষক অধিকাংশ হচ্ছে মাঝারি এবং গরিব কৃষক, প্রান্তিক চাষী। কাজে এদিক থেকে ডিমান্ডগুলি যে আমাদের খুব বিরাট কিছু তেমন না, সাধারণ সাধারণ ইস্যুগুলি। বলে এই জায়গাটা জোর দেন, আমি ইস্যুগুলি উল্লেখ করছি না। দ্বিতীয় হচ্ছে সংগঠনটাকে একটা মাস ক্যারেক্টার দিতে হবে, গণচরিত্র দিতে হবে। এবং এটা দিতে গেলে কি করতে হবে? কিষাণ যে ফ্যামিলিগুলি আছে, এই ফ্যামিলিগুলির সঙ্গে ডাইরেক্ট লিভিং কন্ট্যাক্ট ডেভেলপ করতে হবে। বামফ্রন্ট সরকার থাকার সময় এগুলি দরকার ছিল না। নেতারা যেতেন না, মানুষ নেতাদের বাড়িতে আসতে বাধ্য হতেন। নেতা মনে করতেন আমরা গভর্নমেন্ট চালাই, আমি পঞ্চায়েত চালাই, আমি এমএলএ, আমি মন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি এমপি। কেমন না? কাজে আমার তো যাওয়ার দরকার না, তারা আমার কাছে আসবে। কাছে রিলিফ দিতে গেলে আমি দিতে পারবো, আমার কাছে না আসতে থেকে পারবে, বা আমি এমডিসি। এরকম একটা ধারণা আমাদের একাংশের মধ্যে তৈরি হয়ে গেছিল। এটা ক্ষতি করেছে। উল্টো মানুষ আমাদের কাছে আসবে না, আমরা মানুষের কাছে যাব। এরপর এই যে আসা যাওয়ার মধ্য দিয়ে একটা সম্পৃক্ততা হবে এবং সম্প্রীতির বন্ধন তৈরি হবে। এটা করতে গেলে পরে আমাদের ডাইরেক্ট লিভিং কন্ট্যাক্ট, যেখানে দিনে গেলে অসুবিধা হয় রাত্রে বেলা যান। কন্ট্যাক্ট মানে গিয়ে কৃষক সভা, গিয়েই রাজনীতি, গিয়েই কংগ্রেস, গিয়ে বিজেপি, গিয়েই সিপিআইএম, দরকার নাই তো। বিয়ে আছে, শাদী আছে, জন্ম আছে, মৃত্যু আছে, আর অন্নপ্রাশন আছে, না অনেক রকম বিষয় আছে, পূজা পালি, নানা বিষয় আছে। এই সোশ্যাল যে অ্যাক্টিভিটিস, পারিবারিক যে সমস্যা, এগুলো তো খোঁজ খবর নেবেন বিপদে আপন্ন মানুষকে সাহায্য করার জন্য আপনার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে। কোথাও আপনি 5,000 দিতে পারবেন, কোথাও আপনি 5 টাকা দিতে পারবেন। এই পরিমাণটা, অঙ্কটা সেই বিপন্ন পরিবারের কাছে বড় না। বিপদের সময় কে এসে দাঁড়ালো, কে একটু আন্তরিকতা নিয়ে আমাকে সহানুভূতি দেখালো, কিছু সাহায্য করার চেষ্টা করলো, এটাই মানুষ মনে রাখে। কাজে এই যে কাজটা এখনো সব জায়গায় করে উঠতে পারছি, ঘটনা তা না। আমাদের নেতৃত্বের একটা অংশ জড়সড় নানা কারণে আমরা কথা শুনি। কোনো সময় আমাদের নেতৃত্বের মধ্যে যারা আছেন তাদের জায়গা জমি, রাবার বাগান, হেনা তেনা দোকানপাট আছে, গাড়ি ঘোড়া আছে, ফলে তারা নেতৃত্ব আছেন কিন্তু একটু ভয় ভীতিও আছে, আক্রান্ত হতে পারেন। বেশি কিছু উদ্যোগ নিলে পরে এগুলি হাতছাড়া হয়ে যেতে পারে, সমস্যা তৈরি হচ্ছে। এখান থেকে তো বেরোতে হবে, এখান থেকে বেরোতে না পারলে তো হবে না। আর যদি এটাই প্রতিবন্ধকতা হয়ে যায় কোনো জায়গায়, কথাবার্তা বলতে হবে। তাহলে ওরকম জায়গায় আলাপ আলোচনার ভিত্তিতে একটু পরিবর্তন করে নতুন মুখ আনতে হবে, যাদের পিছুটান কম। কেমন না? কৃষক তো জেনারেলি মধ্যবিত্ত, কাজে এর মধ্যে পিছুটান থাকাটা অস্বাভাবিক না। পিছুটান থাকলেই তাকে অপরাধী সাব্যস্ত করা ঠিক না, তাকে মানে অবিশ্বাস করা ঠিক না। কথাবার্তা বলে একটা জায়গা, এর মধ্যে অনেকেই হয়তো দেখবেন সাহস করে দিয়েছে যে হোয়াট মে হ্যাপেন, আমি যাব। কেমন না? আবার অনেকেই বলবো পারছি না তো, অনেকগুলি দায় দায়িত্ব আছে, আপনারা আমার কাছে অনেক কিছু চান, কিন্তু আমি তো সেভাবে পাচ্ছি না। এরকম একটা জায়গায় আলোচনা করে কিন্তু দরকার হলে সেখানে একটু চেঞ্জ করার প্রয়োজন হলে সেটা করতে হবে। কাজে এর মধ্য দিয়ে যদি আপনি অগ্রসর হতে পারেন, আপনার সংগঠনের মেম্বারশিপ যেমন বাড়বে, আগের ইস্যুটার সঙ্গে এটা যোগ করুন এবং নিউ এরিয়া এক্সপ্যান্ড করবে, নতুন এরিয়া এক্সপ্যান্ড করবে, এটা মাথায় রাখার দরকার আছে। এই পয়েন্টে থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার এই যে এটা এসছে, 2-3 জন কমরেড বলেছেন যে সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন। আমাদের রাজ্যে সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়নের মধ্যে ডিগ্রি পার্থক্য মূলত। আর তার সঙ্গে হচ্ছে গণমুক্তি পরিষদ। গণমুক্তি পরিষদ তার একটা ঐতিহাসিক মানে ব্যাকগ্রাউন্ড আছে। তারাও বড় অংশটাই হচ্ছে মাঝারি কৃষক, প্রান্তিক চাষী, এবং তাদের মধ্যে কিন্তু ক্ষেত মজুর আছেন। এখন এদের থেকে নিয়েও ক্ষেত মজুর ইউনিয়নের সভ্য করার সিদ্ধান্ত আছে, যদিও এখনো রেসপন্স সেভাবে আসছে না। এই যে 3টা সংগঠন, তাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে স্বার্থের ক্লেশ সেখানে খুবই কম আমাদের ত্রিপুরা। আমি তো বললাম বড় বড় রাজ্যগুলোর মতো না। এখানে এই ইউনিটি এটা আনুষ্ঠানিক না, শুধু আগরতলার একটা মিছিলে 3টা সংগঠনের ফেস্টুন নাম লিখলাম তা না, একেবারে ব্লক স্তরে থেকে আমাদের নিয়ে যেতে হবে। যত আমরা এটা প্রশস্ত করতে পারবো, দারুণ ভাবে ত্রিপুরার মাসেসের মধ্যে এটা নাড়া দেওয়া সম্ভব হবে। কারণ আমাদের রাজ্যের জনগণের বড় অংশ এখনো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষির উপর নির্ভরশীল। এই জায়গাটা যদি আমরা নাড়া দিতে না পারি, টোটাল পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটাকে চেঞ্জ করাটা কিন্তু সময় সাপেক্ষ হবে। এটা একটু
দুরূহ হবে, এই জায়গাটা আমাদের যাওয়ার দরকার আছে। এবং এখানে যেটা এক করতে হবে সেটা হচ্ছে শুধু 3টা কৃষক সংগঠনের সংহতি না, সঙ্গে সঙ্গে আদার সেকশন অফ দি টয়লিং মাসেস, যুবক আছে, ছাত্র আছে, তফসিলি আছে, ওবিসি আছে, সংখ্যালঘু আছে, মহিলা আছে, ছোট মাঝারি ব্যবসায়ী আছে, তাদেরও নানা সংগঠন আছে। কাজেই এদের যে সমস্যাগুলো এলাকা ভিত্তিক, মহকুমা ভিত্তিক, জেলা বা রাজ্য ভিত্তিক, এখানেও আমাদের সমন্বয়ের ভিত্তিতে এই আন্দোলনটা ডেভেলপ করার চেষ্টা করতে হবে। এবং সর্বোপরি যেটা আপনারা বারবারই বলার চেষ্টা করেন সেটা হচ্ছে মেম্বারের সংখ্যা বাড়ালে চলবে না, তার লেভেল অফ ক্লাস কনসিয়াসনেস, শ্রেণী যে চেতনা, এই চেতনার মান উন্নত করতে না পারলে পরে শুধু সংখ্যা বাড়িয়ে কিছু লাভ হবে না। সংখ্যাটার দরকার আছে, কিন্তু শ্রেণী চেতনা মতাদর্শের ভিত্তিতে এটা বাড়াতে হবে। এই কারণে নতুন মেম্বার এবং আগের মেম্বার তার মধ্যে একটা হিসেব নিকেশ করে বের করতে হবে, করে যারা নতুন তাদেরকে একভাবে শিক্ষিত করতে হবে, যারা পুরনো 5 বছর 7 বছর 10 বছর যাবৎ আছেন তারা একটা অভিজ্ঞতা অর্জন করেছেন, হ্যাঁ, তাদের প্রতিনিধি স্থানীয় যাদের সঙ্গে কথা বলে কোন কোন বিষয়গুলি তাদেরকে একটু বিভ্রান্ত করছে, এটার ভিত্তিতে তাদের জন্য আলাদা আলোচনার ব্যবস্থা করতে হবে। নতুন যারা এবারই প্রথম আসছেন তাদের জন্য এক ধরনের আলোচনা হবে, এর মধ্য দিয়ে তার লেভেল অফ ক্লাস কনসিয়াসনেস, শ্রেণী চেতনা, এটাকে উন্নত করতে হবে। ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে কৃষক সভার যারা মেম্বার, যেহেতু গণমুক্তি পরিষদ কৃষক সভার পার্ট এন্ড পার্সেল অ্যাফিলিয়েটেড বডি, এই সংগঠনের নেতৃত্ব এখানে আছে, খেত মজুর নেতৃত্ব আছেন, তারা প্রতিনিধি না। আমি 3টা সংগঠনের নেতৃত্বে যারা এখানে আছেন, ডেলিগেশন যারা এখানে রিপ্রেজেন্ট করছেন, তারা সবাই নেতা। সবার কাছে আমার আবেদন থাকবে, নিজের পরিবারটাকে পলিটিক্যালাইজ করুন। আপনার যে পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, নিজের পরিবারটাকে পলিটিক্যালাইজ করুন। এটার দিকে নজর না দিয়ে পাশের বাড়িতে গেলেন, অমুক বাড়িতে গেলেন, অথচ এই যে এখান থেকে রিপোর্ট আসলো যে পরিবারের ছেলে বেরিয়ে চলে যাচ্ছে অন্য দলে, একেবারে শত্রু শিবিরে, বিষাক্ত মানে যে ছড়াচ্ছে পরিমণ্ডলে, এই জায়গাটা হতে পারছে এই কারণে আমরা আমাদের পরিবারের দিকে নজরটা সেভাবে দিচ্ছি না, অথবা একটা সুবিধাবাদ মাথা যারা দিচ্ছে, এটার থেকে বের করে আনতে গেলেও পরিবারের সদস্যদের মধ্যে রাজনৈতিক আলাপচারিতা বাড়াতে হবে। এই জায়গায় ডেলি দেশাগত একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, চলে আসছে এখানে। কাজে এখানে এই জায়গাটাতে নজর কিন্তু আমাদের দেওয়ার দরকার আছে। বলে এগুলো যদি একসাথে আমরা করতে পারি জাতীয় স্তরে, রাজ্য স্তরে, তাহলে সামনের দিনে এরপরে যে কনফারেন্স আপনারা করবেন, আমার তো মনে হয় না সেই কনফারেন্স আজকে যে পদ্ধতিতে করছেন এই পদ্ধতিতে করতে হবে। এটা সম্পূর্ণ অন্য কোয়ালিটিভ একটা চেঞ্জ, মানে আপনার ক্যারেক্টার নেবে, চেহারা নেবে। তার জন্য এখান থেকে দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই বিশ্বাস ব্যক্ত করে সম্মেলনের সর্বত সাফল্য কামনা করে আমাকে কথা বলার সুযোগ দিলেন, তার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বলা শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।